এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে যা রক্তের সম্পর্ক রয়েছে, সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর সিরাজুল ইসলাম আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমাদের সদরের নেতা, যিনি কখনো অবাস্তব কথা বলেন, বাস্তবতাকে ধরে নিয়ে সদরের রাজনীতিকে, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে সংহত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই সদর ময়মনসিংহ জেলার মধ্যে যতগুলো থানা উপজেলা আছে, সবচেয়ে অনুন্নত উপজেলা বলে মনে করি। কারণ সেই অষ্টদল থেকে শুরু করে বাবুখালী, সেই বুড়ারচর থেকে শুরু করে কাকড়া, প্রত্যেকটা ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নের পাড়ায় পাড়ায় গিয়েছি, পাড়ায় পাড়ায় গিয়েছি, এই সদরকে আমি দেখেছি। এই সদরে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ একটু জটিল পর্যায়ে আছে, না পারছি আগাতে, না পারছি পিছাতে, না পারছি উপরে তুলতে, না পারছি নিচে নিতে। সাংগঠনিক বেড়াদারের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগ থুমি খেয়ে পড়ে আছে। আমি আমিনুল্লাহ শামীম সাহেবকে বলবো, এই যে সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি, এখানে যারা আছেন তারা প্রত্যেকে যাদের এলাকায় সমৃদ্ধশালী রাজনৈতিক ব্যক্তি হিসাবে পরিচিত, জনগণের কাছে গ্রহণযোগ্য। আপনি এদেরকে নিয়ে কাজ করবেন। আমি একটা প্রস্তাব করব, যদি প্রস্তাবটির মধ্যে আপনাদের সমর্থন থাকে তাহলে হাত তালিয়ে সমর্থন ঘোষণা করবেন। এই বঙ্গবন্ধু পরিষদে 1 নম্বর সদস্য হবেন আমিনুল হক শামীম। বন্ধুরা আমার, আমাদের সদর, এখানে সদর উপজেলা কুষ্টিয়া, অষ্টদল সহ নদীর ওই পারের সমস্ত ইউনিয়নগুলোর সভাপতিরাও আছেন, প্রতিনিধিরা আছেন। আমি বলি যে আলোর নিচে অন্ধকার। আমাদের মেয়র মহোদয় শহরটিকে আলো নিচে আলোকিত করেছেন, আর এই আলোর নিচে কুষ্টিয়া অষ্টদল সহ সদরের সমস্ত ইউনিয়নগুলো অন্ধকারে নিমজ্জিত আছে। এই অন্ধকার থেকে আপনি আলো দেখাবেন। এই বঙ্গবন্ধু পরিষদ আপনাকে সহযোগিতা করবে, এই বঙ্গবন্ধু পরিষদ আপনাকে পথ দেখাবে। প্রিয় ভাই, আবার আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি তখন আমি কবিতা আবৃত্তি করতাম। রবীন্দ্রনাথের সবচেয়ে ছোট্ট কবিতা জল পরে পাতা নড়ে। কবিগুরু একদিন বসে হয়ে যাচ্ছিলেন, বৃষ্টির জল পড়ছে আর পাতা নড়ছে, সেখান থেকে তিনি দেখলেন জল পরে পাতা নড়ে। আমি রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, রবীন্দ্রনাথের ছোট গল্প, নজরুলের ছোট গল্প, নজরুলের কবিতা, কবিতা, এইগুলো পরে পরেই এক সময় ছাত্র রাজনীতিতে যোগদান করলাম।
বঙ্গবন্ধুর কথা শুনলাম, ভালো লাগলো বঙ্গবন্ধুকে, ভালোবাসতাম বঙ্গবন্ধুকে, আসতাম বঙ্গবন্ধুর কাছে, রাজনীতির কাছে। তারপর অনেক লড়াই সংগ্রাম আন্দোলন করে আমি চলেছি, আমি চলবই, আমি চলতেই থাকি। যতদিন দেহ আছে প্রাণ, ততদিন চলবো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে। যতদিন দেহ আছে হৃদয়, ততদিন চলবো বঙ্গবন্ধুর আদর্শের সাথে নিয়ে। আমি ছোট্ট একটা কাহিনী বলি। 1975 সাল আমাদের জাতির জনককে সপরিবারে হত্যা, তার দুই কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা তখন জার্মানিতে। তাদেরকে সংবাদ দেওয়া হলো ঢাকায় একটি ঘটনা ঘটেছে। শেখ হাসিনা তো মায়ের মন, শেখ রেহানা মায়ের মন। তার চিৎকার করে কাঁদতে লাগলেন যে আমার বাবা কি নেই, আমার মা কি নেই, আমার ভাইরা কি নেই। পর্যায়ক্রমে তাদেরকে বিষয়গুলো অবহিত করা হয়। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ লিখেছেন, অনেক মানুষকে চিনেছি। হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি তাদের কাছে এসে বলেছেন, জীবিত আছি, তোমাদেরকে নিয়ে জীবিত। হুমায়ুন রশিদ চৌধুরী অনেকে মেয়ে সাহায্য চেয়েছে, মুখ ফিরিয়ে দিয়েছে। হুমায়ুন রশিদ চৌধুরীকে এমন কথা বলা হয়েছে যে আপনি যে এত বাড়াবাড়ি করছেন শেখ হাসিনা, শেখ রেহানাকে নিয়ে, আপনার তো প্রবলেম হবে। হুমায়ুন রশিদ চৌধুরী বললেন, আমার চাকরি চলে যাবে, আমি দেশে ফিরতে পারবো না, অসুবিধা তো নেই, আমি তো সমস্ত পৃথিবীর মানুষের সাথে মিশতে পারি। তারপর তার চেষ্টা ভারতের প্রধানমন্ত্রী, যাকে শ্রদ্ধা জানাই, যাকে সম্মান করি, যাকে মনে করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নামের সাথে তিনি স্বাধীনতার জন্য আরেকটি নাম উচ্চারণ করতে বলা হয় আমাকে, আমি উচ্চারণ করবো মহামতি ইন্দিরা গান্ধী। সেই ইন্দিরা গান্ধী শেখ হাসিনা, শেখ রেহানা, ডক্টর ওয়াজেদ এবং তার সন্তানদের বাংলাদেশে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে। তাদেরকে নিয়ে আসা হয়, নিয়ে এসে পাড়া বিমানবন্দরে বলা হয়, আপনারা বিমানে বসে থাকবেন, আপনারা বিমানে বসে থাকবেন, আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বিমানে বসে রইল 10 মিনিট, 15 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট কেটে যাওয়ার পর দুইজন লোক এসে তাদেরকে বলা, আপনার সব একটি ভাঙা গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হলো। একটি ঘর যেখানে লাকড়ি রাখা হতো, সেই লাকড়ির ঘর দিয়ে তোলা হলো। সেই ঘরের দরজা ঠিক নেই, জানালা শিখ নেই, এমন অবস্থা। শেখ হাসিনাকে বলা হলো, ওয়াজেদকে বলা হলো, শেখ রেহানাকে বলা হলো, কারো কাছে পরিচয় দিবেন না, কারো কাছে আপনাদের কথা বলবেন না, আপনাদেরকে হত্যা করার জন্য খাতকরা লেগে আছে। তারপর সেখানে রইলেন। এরপর শেখ হাসিনা ওয়াজেদ সাহেবকে কয়েকদিন পর একটি গাড়িতে করে সেনাবাহিনীর প্রধানমন্ত্রীর কাছে নিয়ে শেখ হাসিনা একটি সময় বসতে দেওয়া হলো, ওয়াজেদ সাহেবকে একটি সময় বসতে দেওয়া হলো। 10 মিনিট পর মহামতি ইন্দিরা গান্ধী আসলেন, এসে শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। শেখ হাসিনাও কাঁদতে। তারপর শেখ হাসিনাকে বললেন, তুমি কি শুনেছ ঢাকার ঘটনার কথা, তোমার বাবার মায়ের কথা? শেখ হাসিনা বললেন, ওয়াজেদ সাহেবের কাছে শুনেছি। শেখ হাসিনাকে বললেন, তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে, দেশের দায়িত্ব, তোমার সন্তানের দায়িত্ব, তোমার স্বামীর দায়িত্ব, তোমার ছোট বোনের দায়িত্ব, তোমাকেই নিতে হবে, তুমি পারবে সেটা, এই বঙ্গবন্ধু। তারপর শেখ হাসিনা বললেন না, শ্রীমতী ইন্দিরা গান্ধী বললেন, তোমরা একটু ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে যাও। তারপর 2 রুমের একটি বাসায় শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হলো, সেখানে থাকলেন।
শেখ হাসিনাকে কিছু ইন্ডিয়া ঢুকিয়ে দিলেন, আর ওয়াজেদ সাহেবের জন্য একটি চাকরি দিলেন সেই ইন্ডিয়ান হাই কমিশনে। সেই হাই কমিশনে দৈনিক 63 টাকা বেতনের চাকরি করে। এই 63 টাকা দিয়ে দৈনিক শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনা 2 সন্তান আর ডক্টর ওয়াজেদ সাহেবের খাওয়া দাওয়া চলত। কত কষ্ট করেছেন এই মাননীয়, এই মানুষটি কষ্ট করে আজকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। আমাদের হৃদয়ে ঘরনা যখন এইগুলো করি। আপনারা বঙ্গবন্ধুর আদর্শে এই সংগঠনের মাধ্যমে আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরবেন, সদরের রাজনীতিকে সামনের দিকে নিয়ে যাবেন। আপনাদের কান্ডারি হবেন এই সদরের ক্ষেত্রে আমিনুল হক শামীম সাহেব। আমি এই কথা বলে আগামী 15 তারিখ সদরের কারা কাউন্সিলর থাকবেন, 40 জন কাউন্সিলর নিয়োগ করা হবে। আমি ডক্টর সিরাজ এবং আমাদের সাধারণ সম্পাদক ভাইকে অনুরোধ জানাবো যে আগামীকালের মধ্যে আপনারা কাউন্সিলর তালিকা দিয়ে কাউন্সিলর কার্ড নিয়ে যাবেন। 15 তারিখ টাউন হলে সেই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনেও আপনাদের নেতা আমিনুল হক শামীম সাহেব অবদান রেখেছেন। তাকে অনুরোধ জানাবো যদি তিনি ময়মনসিংহে থাকেন তিনি যেন সেই সম্মেলনে উপস্থিত থাকেন। অতিথি না হলেও তাকে সেই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমি আহ্বান, যদি ওনার কোনো কাজ। এই কথা বলে আজকের এই সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা।